নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের কাহিনী প্রফেসর শঙ্কু ও বোমযাত্রীর ডায়েরি। সত্যজিৎ রায় বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে এক বিশাল ব্যক্তিত্ব। একদিকে যেমন পথের পাঁচালী, গুপি গায়েন বাঘাবাইন, অরণ্যের দিনরাত্রের মতো ছবি আমাদের উপহার দিয়েছেন, ঠিক তেমনি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র উপহার দিয়েছেন সাহিত্যে। ওনার সৃষ্টি করা প্রফেসর শঙ্কু আরও বিস্ময়কর। অ্যানাহিলিন পিস্টল, রিমেম্বেনের মতো যন্ত্র আবিষ্কার করেছেন তার বিশাল বৈজ্ঞানিক জীবনে। প্রফেসর শঙ্কুর প্রথম আবির্ভাব 1961 সালের ডিসেম্বর মাসে, আর ওনার প্রথম আবির্ভাবের সেই গল্পটিই বোমযাত্রীর ডায়েরি আমাদের আজকের নিবেদন। সত্যজিতের বিভিন্ন গল্পতেই বিশ্ব সাহিত্যের বিখ্যাত চরিত্র টিনটিন থেকে নানান অনুপ্রেরণা পেয়ে থাকি। প্রফেসর শঙ্কুর ইলাস্ট্রেশনের মধ্যেও টিনটিন কাহিনীর বৈজ্ঞানিক ক্যালকুলাসের সঙ্গে মিল পেয়ে থাকি আমরা। শুরু হচ্ছে আজকের নিবেদন প্রফেসর শঙ্কু ও বোমযাত্রীর ডায়েরি। গল্পপাঠে স্নেহা, প্রফেসর শঙ্কু ও কাহিনীর সূত্রধার আমি অনুভব। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজোর সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন। খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। তার ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ করি, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত। ভারতবর্ষের কোনো এক অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। সময় হলেই আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি কি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সেই ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত। ব্যাপার তো একটাই। ঠিক মনে পড়েছে। এটা সত্যি ঘটনা। কাগজে বেরিয়েছিল না? বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর। কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হইও না। আমি গেছিলাম ওই নৌকায়, যদি কিছু বাকছাল টাকছাল জোটে ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মোলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না। কিন্তু সে গুড়ে বালি, লেট হয়ে গেল। হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে? ছিল কিছু গোসাবের ছাল, তাই নিয়ে এলো। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো। তোমাদের 4খানা হেঁদো তার মধ্যে ঢুকে যায়। এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম থেকে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা? তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে।
তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি, এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না, বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাসও হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলে মালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তি কাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষেরও তো ভুল হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবারে তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যি বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। খাতাও বাদ গেল না, কিন্তু আশ্চর্য, যে দাঁত এই 2 দিন আগে আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়। টানলে রবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যে কে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরলাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রাখলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। পয়লা জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটার কেউ নয়, আমারই ছায়া। 1 বছরে আমারই চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদটার বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নশাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এর নসির যা তেজ, তাক করে গোঁফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগেও হাঁচি থামবে না। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটা দম দিতে গিয়ে সে যে ভুল করে ওই কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তার জানবো কি করে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গঁত খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে যে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি কিন্তু নেই।
এসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5ই জানুয়ারি। প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধাই হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরাই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে, কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কান্ত ঘাটখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7-এর, আমি 1 মণ 11-এর, বিধুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সরঞ্জাম মিলিয়ে মোট মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। 6ই জানুয়ারি। আমার রকেটের পোশাকের আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাওয়াইটা এই কালী পুজোর দিনে ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তাঁর ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায় চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের দৃম্নাস্ত্র থেকে এই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটাই যে শুধু হাই উঠবে তা নয়, হাইয়ের পরে গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে শাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8ই জানুয়ারি। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম, ও বড়িটাই খেলো। আর কোনো চিন্তা নেই, এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10ই জানুয়ারি। 2 দিন থেকে দেখছি বিধুশেখরের মাঝে মাঝে একটা গাঁ গাঁ শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিধুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, এক নড়াচড়ার যা ঠং ঠাং শব্দ। ও তো আমারই হাতে তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিচ্ছু থাকতেই পারে না, কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করেছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হবে না
পা হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় একুইস ভেনোসেলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব এমন সময় ঘরে একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। চমকে গিয়ে পিছন ফিরে দেখি বিদুশেখরের লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষ সেভাবে মাথা নাড়ে, ঠিক সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি গোলমাল নেই, কলকবচা তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার সেই ট্যান্ট্রামটা হাতে নিয়েছি, অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদুশেখর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নাড়ছে উপর নিচ, ঠিক যেমন করে মানুষ হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশেই ধাতুরা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনো দিনও ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিদুশেখরের কলকবজা খুলে ওকে খুব ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হবার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময়ই আমার হিসেবের বেশি কাজ করে। তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তো বা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার উপর খোদগাড়ি করেছে, কিন্তু সত্যি কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি তাহলেই এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে টোহে নিয়ে গিয়ে ফেলবে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে আমার। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালে মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পরে 3 ঘন্টা এভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সব থেকে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে পারি ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্য রকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি একদৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকে গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলে বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পরদিন থেকেই রকেটের বিষয়ে ভাবতে শুরু করি। আরেকটা হলো এই গোলঞ্চ গাছ।
সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চের বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এ ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাত ছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাবভাব দেখে হাসিই পাচ্ছিল। এমন সময় একটা ঘটাং ঘটাং ঘং ঘং শব্দ শুনে দেখি বিধুশেখর তার লোহার চেয়ারটাতে বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকমের শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিধুশেখরেরও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে, আর মাঝে মাঝে জিভ দিয়ে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। একুশে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 1532 মণ 3 ছটাক। 5 বছরের মতো রসদ আছে সঙ্গে। নিউটনের এক একটা ফিশ পিলে 7 দিনের খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেইটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে চেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গা বেশিক্ষণ বন্ধ থাকার অভ্যেস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করেছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় ওগুলোকে অসংখ্য বেড়ালের চোখের মতো মনে হয়। বিধুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ দেখে বোঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি, বিধুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। 2-1 বার দেখেছি মুখ দিয়ে গ গ আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঢুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলেছে কি দশা হবে সেটা কি প্রহ্লাদ বোঝে না? আজ বিধুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালি দিতে বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে ঘাটটাকে চিৎ করে বলল, ও যে আসলে বলতে যাচ্ছিল ভালো, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পরে ওখানে পৌঁছাবো। এই মাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখেছি, এমন সময় খেয়াল হলো বিধুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, পরে লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে।
প্রতিবারই একই কথা। আমি খাতায় নোট করে নিলাম। সেই নোটটা অনেকটা এই রকম দাঁড়ালো: ঘঙ ঘাঙ কুক্ক ঘঙা আঁকা কেকেই কোকুম খঙা। ঘন ঘাঙ খুক্ক ঘঙা ঘাঙা কেকে ঘুঘুম ঘঙা। বিদুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা যে কীরকম, মানে ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিটখুঁতে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমি ওর সরল বিশ্বাসে তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিদুশেখরকে কদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম। কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না। কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি যে হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেইটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝে গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিদুশেখরের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেচো করেই রেখে দেব। ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়েছিল বেশি, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপরে বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদী বোধহয় লাল, এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। সেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা, সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কিরকম উল্টো মনে হয়। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তাহলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দও পাচ্ছি না। কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য নিস্তব্ধ। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে এক একটা হাওয়া আসে, সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে।
নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আজলা করে তুলে নিয়ে দেখি অমৃত। মনে পড়লো একবার গারো পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিদুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিদুশেখর হাত দুটো মাথার ওপর তুলে গম্ভীর হয়ে ভয় পাওয়া গলায় বলল, বিভং। বিদুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিদুশেখর, কিসের ভয়? বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং, বিভং, বিভং। বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা তিনজন প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি। রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুঁকে দেখেছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে। হয়তো পৃথিবীর একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য কোনো গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথরের কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণী টানি দেখলে আমায় খবর দিতে। এদিকের আকাশে দেখেছি সবুজ রঙের লালের ছোপ পড়েছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে। মঙ্গল যে কতটা অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখব ভাবছি, এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঁঝি তিনতিড়ি তিনতিড়ি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝবার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত করে রকেটের দিকে চলেছে। তার পিছু নিয়েছে যে জিনিসটা সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু তিনটের সঙ্গে কিছু কিছু মিল আছে। লম্বায় 3 হাতের বেশি নয়। পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা। বিরাট মাথায়, মুখ জোড়া, দন্তহীন, হাঁ ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ সকালে রোদে চিকচিক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলেই অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন জন্তুটার থেকে 20 কি 25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আরেক কাণ্ড। বিদুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমিও থমকে দাঁড়ালাম।
এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার সেই আষ্টে গন্ধটা পেয়েই ঘুরে দেখি ঠিক ওইটার মতো আরো অন্তত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঝির শব্দ, তিনতিরি 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 তিনতিরি। বিদ্যুৎশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে টানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ও রোখের মাথায় একাই ওই মঙ্গোলীয় সৈনিকদের আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে বিদ্যুৎশেখরের জাপটে ধরলাম। কিন্তু ওর গোঁ সাংঘাতিক, আমায় সত্য হিঁচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম। বিদ্যুৎশেখর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে। ভৌতিক তিনতিরি চিৎকারে কান ভোঁ ভোঁ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটের ওঠাই কি করে? প্রহ্লাদকে দেখে উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদ্যুৎশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছি মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানি প্রায় চোখ ঝলসে যায়। কোনো মতে বিদ্যুৎশেখরকে 2 ভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে। আমার হাত পা অবশ হয়ে আসছে। অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিদ্যুৎশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে উপরের দিকটা ক্যাবিনের ভিতরে তুলে দিয়েছে। বাকি অংশটা ভিতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো, দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও ক্যাবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে, চালালো কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না, আর বিদ্যুৎশেখর তো এখনো দুখান হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়ল নাকি? কিন্তু তাই যদি হয়, তবে কোথায় চলেছে এই রকেট? কোথায় যাচ্ছি আমরা? সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? শেষ কি হবে? না অনির্দিষ্ট কাল আমাদের আকাশপথে অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে? কিন্তু রসদ, সে তো অফুরন্ত নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখেছি, তার কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটের চলারই বা কথা নয়। কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়, ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি। কিছু দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে, নিউটনের অরজিটাও কমেছে। মঙ্গোলিয়ের গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, কিন্তু যেটুকু বলছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ একটা আষ্টে গন্ধ পায়।
তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ না জন্তু না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে, আর নিউটন লেজ খাড়া করে চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে একটা কামড় দেয়। তাতে সেটা ঝিঁঝির মতো এক বিকট চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম আরেকটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তার পরের ঘটনা অবশ্যই আমার নিজের চোখেই দেখা। বিদুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয় একদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতামটা টিপে দিতেই ও স্পষ্ট উচ্চারণে বলল, থ্যাংক ইউ। তারপর থেকেই ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে প্রায় মানুষের মতো কথা বলছে। কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিদুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিম ধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিদুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল, বাহবা বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিদুশেখর, এত ফুর্তি কিসের? বিদুশেখর বলল, কবাক্ষ উদ্ঘাটন করহ। এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্যে আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি। যত দূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগুন্তি সেনার দল, অগুন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য কি। কিন্তু প্রহ্লাদ সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে দেশটা ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে ওঠে। এ যেন সৌরজগতের কোনো বাচ্চায়ের উৎসবের আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতা এক বিদুশেখর ছাড়া আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাই, তাদের গায়ের সব গহ্বরের ভিতর থেকে অগ্নুৎকার হচ্ছে, আর সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্টনাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হয়েছে এই বুঝি গেলাম, কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরিয়ে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমি ভয়ে মরছি,
কিন্তু বিধুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে ও মাঝে মধ্যেই বলছে, টাফা। এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে টোফা কথাটা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বা বড়ি খাওয়াচ্ছি এমন সময় বিধুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা টাফা বলে চিৎকার করে উঠল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছুই নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকেই এগিয়ে চলেছে। বিধুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটার নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কিরকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝবার উপায় নেই। আজ বিধুশেখরের যে সব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি থেকে বুঝেছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। এদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধা হচ্ছে। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্য অন্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধা হবে বলো? তাই শুনে বিধুশেখরের ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছি কারণ এরা আসলে মোটেই মানুষের মতন নয়। অধিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা, বিরাট চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিধুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ হয়নি। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো, অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং সেই অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘরবাড়ি বলে কিছুই নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভেতর ঢুকে যায় এবং সেখানেই বাস করে। অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতোই একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই। আর সবই যেন ছিল ঠিক তেমনই আছে। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধহয় যেন নেই। বিধুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই, এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে। এখানকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না, আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, কারণ এরা সত্যি আমায় খুবই যত্ন করছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে জানি না,
তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিক সব কোথায়? তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না। আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব, আপনার সহজ সরল কথা শুনতে আমাদের ভারী ভালো লাগে। আহা, যত সব ন্যাকামো। আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতে ওর কিছুই হলো না। হবে কি করে, এরা যে এখনো হাঁচতেই শেখেনি। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং আশ্চর্য জিনিসটাকে একবার দেখার কোনো উপায় আছে কি না। আমার নিজেরই ইচ্ছা ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব হতো, কিন্তু তা হবার তো জো নেই। না থাকার কারণটা আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেওয়ার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা পুরো ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটার ছোট্ট একটা অংশ তাকের ওপর আছে এবং তার উপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে প্রায় 100 খানেক বুভুক্ষ ডেউ পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরসাৎ করে ফেলল। আমি কেবল হাঁ হয়ে চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনো ভেবে ঠাউর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো? শেষ হলো আজকের নিবেদন। সত্যজিৎ রায়ের রচিত প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার বোমযাত্রীর ডায়েরি। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, যাতে আপনাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো কিছু নিবেদন আনতে পারি। গল্প পাঠে স্নেহা, অবিনাশ চন্দ্র মজুমদার ও তারক চাটুর্যের ভূমিকায় অভিষেক বোস, টাফা গ্রহের প্রাণী মনস্বী খাঁড়া, প্রফেসর শঙ্কু বিদু শেখর, কাহিনীর সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি। কাহিনী সত্যজিৎ রায়, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, বিশেষ সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার, বিশেষ সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। ততদিন সঙ্গে থাকুন ও পাশে থাকুন। নমস্কার।